সমাজকে হতে হবে ন্যায়সঙ্গত। সমাজে ন্যায়সঙ্গতভাবেই আমরা বেঁচে থাকতে চাই সবাই, তাই না? আমরা প্রত্যেকেই ন্যায়ের মধ্য দিয়ে জীবনটাকে যেন পরিচালনা করতে চাই। তাই তো চিরকাল ন্যায়সঙ্গত ন্যায় বিচার এগুলোর উপরে প্রতিবাদ উঠেছে আন্দোলনের ঝড়, উঠেছে অনেক বড় বড় ঢেউ। আসলে আমরা কিসের কথা আজকের আলোচনা করছি? আমরা আজকের আলোচনা করছি ন্যায়। কার ন্যায়ের কথা আলোচনা করছি? আমরা দেখতে পাচ্ছি পিছনে যে মানুষটি রয়েছে, জন রলস। আমরা জন রলসের এই ন্যায় তত্ত্বটি আজকের আলোচনা করতে চলেছি। হাই, মাইসেলফ আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত তোমাদের এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। একদম প্রথম থেকে শেষ অবধি আশা করি মন দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবে। বিষয়টা নিয়ে অনেক ছাত্রছাত্রী আমাকে বারবার বলেছে, স্যার জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করুন, কারণ এটি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে MA, নেট সেট, SLST, PSC প্রত্যেকটি এক্সামের জন্য জন রলসের যে তত্ত্ব, ন্যায় তত্ত্ব বিশেষ করে, সেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে চলো জন রলসের ন্যায় তত্ত্বটা দেখে নেওয়া যাক। আসলেই জন রলস ন্যায় বিচার, ন্যায় তত্ত্ব, ন্যায্য বিচার, ন্যায় এই কথাগুলিকে কেন গুরুত্ব দিয়েছেন? আমরা জেনে নিই এই জন রলস কিসের তাত্ত্বিক। আমরা প্রত্যেকেই জানি জন রলস একজন উদারনীতিবাদী তাত্ত্বিক। বিশেষ করে জন রলসকে বলা হয় নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক। নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক কিসের ভিত্তিতে গড়ে উঠছেন তিনি? যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধের মহাপ্রলয় দেখেছি দ্বিতীয় বিশ্বের ভয়ঙ্কর প্রলয়, তার পরে পরে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বিভিন্ন দেশ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একত্রিত হওয়ার স্বপ্ন দেখেছে। তারা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হওয়ার স্বপ্ন দেখেছে। কেউ কেউ পরাধীনতার শৃঙ্খল মোচন করে তারা স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা ছবি তোমরা আঁকতে থাকো। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে চারিদিকে সমাজে নতুন নতুন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, নতুন নতুন রাষ্ট্রগুলো তখন স্বাধীন হচ্ছে। এদিকে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, তার ঠিক পরবর্তীকালে উদারনীতিবাদ কিন্তু একটু হলেও আঘাত পাচ্ছে। কারণ যে উদারনীতিবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলে, যে উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতার কথা বলে, সেই উদারনীতিবাদ কোথাও যেন আঘাতপ্রাপ্ত হচ্ছে। উঠে আসছে কি? উঠে আসছে রাষ্ট্রবিজ্ঞানের জগতে আচরণবাদী এক চিন্তাধারা। এই উদারনীতিবাদ যে সময়টাতে দাঁড়িয়ে তার চরিত্র, বা উদারনীতিবাদ যে সময়টায় দাঁড়িয়ে বিভিন্ন সমাজের সমস্যাগুলো সমাধান করতে পারছে না, তৎকালীন প্রশাসনিক হোক, তৎকালীন যে সামাজিক হোক, রাজনৈতিক হোক, যে সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলো আর উদারনৈতিক তত্ত্বের দ্বারা সমাধান করা কিন্তু সম্ভব হচ্ছে না। এইরকম পরিস্থিতিতে কি আসছে দেখো, এইরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে ভিয়েতনাম যুদ্ধ ঘটছে, বেকার সমস্যা দেখা যাচ্ছে, অত্যধিক ব্যয় বৃদ্ধি হচ্ছে। তার কারণে বিভিন্ন দিক থেকে সেই সময়ের অবস্থা কিন্তু একটা নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এইরকম পরিস্থিতিতে 1971 সালে জন রলস যে বইটা লিখছে, এ থিওরি অফ জাস্টিস, এই থিওরি অফ জাস্টিস গ্রন্থে তিনি ন্যায়ের কথা বলছেন, যে কিভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। রলস সমাজে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটা সামঞ্জস্যপূর্ণ সমাজ গড়ে তুলতে তিনি চাচ্ছেন। তিনি মূলত ন্যায়নীতি তত্ত্বকে গড়ে তুলতে গিয়ে এই যে আমাদের বিশেষ করে উপযোগিতাবাদ, এই উপযোগিতাবাদকে কিন্তু বিরুদ্ধাচারণ করছে। কারণ কি?
উপযোগিতাবাদে কি বলা হয়েছিল? উপযোগিতাবাদে বলা হয়েছিল বেশিরভাগ মানুষের বেশিরভাগ সুখকে গড়ে তুলতে হবে, বেশিরভাগ মানুষের বেশিরভাগ যদি সুখ সে পেতে পারে সেই দিকটাকে দেখতে হবে। এটা বলেছিল কে? উপযোগিতাবাদ। কিন্তু এখানে বলছে, জন রলস বলছে না, বেশিরভাগ মানুষের বেশিরভাগ সুখটা শুধু নয়, প্রত্যেকটি মানুষের জন্য ন্যায্য ন্যায় তাকে পাইয়ে দিতে হবে। প্রত্যেকটি মানুষের সুখ তার কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি বলছেন যে দেখো, শুধু সমাজে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক আদর্শ, সর্বাধিক সুখ তার কথা বলছেন না, সর্বাধিক সুখের বা সর্বাধিক কল্যাণের কথা বলছেন না। তিনি বলছেন সমাজে একজনও যাতে দুর্দশাগ্রস্ত না হয়ে পড়ে তার কথা তিনি বলছেন। এই কারণে তিনি ন্যায়ের উপরে গুরুত্ব দিচ্ছেন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলছেন। এবং এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে তিনি মূলত দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে ফেলছেন। দুটো বলতে মূলত তিনি সামাজিক চুক্তির উপরে কিন্তু ভর করছেন। সামাজিক চুক্তি বা চুক্তিবাদ, এই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, এই কল্পনাগুলির মধ্য দিয়ে তিনি তার ন্যায়নীতি তত্ত্বকে দাঁড় করাচ্ছেন। চলো দেখিনি এই সামাজিক যে চুক্তি বা তার যে অনুমানগুলি, যে কল্পনাগুলি তিনি করে নিয়েছিলেন, সেই কল্পনাগুলি কি কি। জন রলস মূলত যে অনুমানগুলি করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অনুমান হচ্ছে আমাদের অরিজিনাল পজিশন। এটা তোমরা পড়বে, অরিজিনাল পজিশন বা যেটাকে আমরা বলি আদি অবস্থান। এই আদি অবস্থানটা কি? অর্থাৎ অরিজিনাল পজিশন বলতে কি বোঝায়? অরিজিনাল পজিশন বলতে এটা দেখো, একটা তিনি অনুমান করে নিচ্ছেন, এটা তিনি একটা কল্পনা করছেন যে এই রকম একটা যদি পর্যায়ে থাকে, এই রকম যদি একটা অরিজিনাল পজিশনে মানুষ থাকে, তার মধ্য দিয়ে মানুষের পক্ষে ন্যায্য বা ন্যায়ের যে চিন্তাটা হয়তো গড়ে উঠতে পারবে বা গড়ে ওঠা সম্ভব হবে। রলসের মতে এখানকার যে ব্যক্তিরা থাকে তারা কিরকম? তারা হচ্ছে নিজেদের স্বার্থের দ্বারা বিবেচিত হয়ে পরিচালিত হয়। আদি অবস্থাতে নিজ নিজ স্বার্থের দ্বারা তারা পরিচালিত হয়, নিজেদের যুক্তিবদ্ধতা রয়েছে, যুক্তিশীল প্রাণী বলে এখানে মনে করা হচ্ছে, নিজেদের বিবেকের দ্বারা বা বিবেচনা দ্বারা পরিচালিত হয়। স্বার্থের বিবেচনা এখানে এই অর্থে কাজ করে যে প্রত্যেকের ভাবনা হলো নিজের স্বার্থটুকু রক্ষা করা। এখানে প্রত্যেকে নিজের স্বার্থটুকু রক্ষা করতে চায় এবং আরো বলছে দেখো, লক্ষ্য অর্জনে নিজস্ব সামর্থ্য বৃদ্ধি করতে প্রত্যেকে আগ্রহী, কিন্তু একে অন্যের ব্যাপারে অনাগ্রহী থাকে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আদি অবস্থানে মানুষ কিরকম পজিশনে থাকছে? মানুষ কিন্তু নিজের স্বার্থটাকে মেটাতে চাইছে, তারা এই সম্পর্কে তাদের মধ্যে কিন্তু জ্ঞান রয়েছে, তাদের মধ্যে এই যুক্তিবোধটা রয়েছে। এবং সেখানে বলছে যে এখানে মানুষ নিজ স্বার্থের দ্বারা পরিচালিত হয়, মানুষ নিজ স্বার্থের দ্বারা পরিচালিত হয়, কিন্তু এখানে ভাবনা স্বার্থটুকু রক্ষা করা, লক্ষ্য অর্জনের সামর্থ্য বৃদ্ধি করতে প্রত্যেকেই আগ্রহী, কিন্তু বলছে একে অন্যের ব্যাপারে অনাগ্রহী থাকে। কে কি করছে, কে না করছে, অপরের স্বার্থ সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। তারপরে কি বলছে? তারপরে বলছে ব্যক্তিবর্গ এখানে এই অবস্থাতে অহংবাদী নয়। তবে আমি তোমার ক্ষেত্রে আমি কোনো নাক গলাচ্ছি না, তুমি কি করছো, তোমার স্বাধীনতা তুমি ভালোভাবে পালন করছো, কিন্তু আমি নাক গলাচ্ছি না, তার মানে আমি অহংবাদী, আমি আত্ম অহংকারী, আমি সেই জায়গাটা কিন্তু নয়, সেইখানকার মানুষ এই রকম নয়। তেমনি অনিশ্চয়তার মধ্যেও তারা যেতে চায় না। এই অবস্থায় তারা যুক্তিশীল প্রাণী হিসেবে আচরণ করে। এটা খুব গুরুত্বপূর্ণ। আদি অবস্থাতে অরিজিনাল পজিশনে মানুষ একটা যুক্তিশীল প্রাণী। আদি অবস্থানে মানুষ যুক্তিশীল প্রাণী, এখানে তারা যুক্তিশীল প্রাণী হিসাবে আচরণ করছে বলে এটা ধরে নেওয়া হচ্ছে, এটা একটা কল্পনা করে নেওয়া হচ্ছে যে মানুষ এই অবস্থাতে একটা যুক্তিশীল প্রাণী। কিন্তু এখানে বলছে দেখো, কারণ উপায় এবং লক্ষ্যের সম্পর্ক অনুধাবনে তারা পুরোপুরি সক্ষম। কি পরিস্থিতিতে তাদের স্বার্থ ভালোভাবে সিদ্ধ হতে পারে, কি পরিস্থিতিতে পারে না, তা বোঝবার মতো ক্ষমতাও তাদের আছে। কোন পরিস্থিতি তাদের স্বার্থটা পূরণ হতে পারে,
কোন পরিস্থিতির স্বার্থ পূরণ হবে না, এটুকু বোঝার ক্ষমতা এই অরিজিনাল পজিশনে বা আদি অবস্থানে মানুষের মধ্যে থাকে। এই কল্পনাটা কিন্তু রলস করছে যে দেখো কি পরিস্থিতিতে করবে, কি পরিস্থিতিতে সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু তার ক্ষমতা কিন্তু তাদের মধ্যে আছে। যেহেতু তাদের স্বাধীন এবং সমানাধিকার সম্পন্ন নাগরিকের প্রতিনিধি হিসেবে ধরা হয়, তাই প্রতিসম অবস্থায় অবস্থিত। এই অবস্থায় অবস্থিত যুক্তিশীল স্বার্থ সচেতন ব্যক্তিবর্গের স্বার্থগুলি ন্যায়সঙ্গতভাবে সামঞ্জস্য বিধানের জন্য রলস চুক্তির কথা বলে। এই অবস্থায় যে তারা যুক্তি সম্পন্ন মানুষ, যুক্তির মধ্য দিয়ে একটা চুক্তি তারা গড়তে পারে, এটার লক্ষ্য, এটার দিকেই তিনি চালিত করতে চেয়েছেন রলস। এই যে আদি অবস্থান, এই আদি অবস্থানের মধ্য দিয়ে কোন কিসের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন? কান্টের নমিনাল সেলফ। রলস কি মনে করছেন? রলস বলছেন যে এই আদি অবস্থানে থাকা ব্যক্তিরা কি হয়? যুক্তিশীল প্রাণী হয়। তারা বুঝতে পারে নিজের স্বার্থ সম্পর্কে, তারা সচেতন থাকে, তারা জানে যে কি করতে হবে কি না করতে হবে, এই সম্পর্কে তারা সচেতন, তাদের স্বার্থ সম্পর্কে তারা সচেতন। এই জন্য এনাকে এই যে কথাটা তিনি বলছেন, এই আদি অবস্থানে ব্যক্তিরা ছিল কিসের মতো? কান্টের সমস্ত সম্পর্কে সত্য, বা এটা যেটা বললাম নমিনাল সেলফের মতো। এই অবস্থায় মানুষ ছিল স্বাধীন, মানুষ ছিল স্বাধীন, নৈতিক, সম অধিকার সম্পন্ন এবং যুক্তিশীল প্রাণী। তাহলে কি বলছে? এই অবস্থায় মানুষ স্বাধীন ছিল, সম অধিকার সম্পন্ন ছিল, নৈতিক মানুষ ছিল এবং তার সাথে সাথে মানুষ ছিল যুক্তিশীল। স্বাধীন ব্যক্তিবর্গের কোনো বিশেষ উদ্দেশ্য থাকে না, কিন্তু তারা তাদের যুক্তি এবং সমস্ত সম্পর্কে সত্তা থেকে উদ্ভূত প্রাথমিক সামাজিক বিষয়গুলি পেতে ইচ্ছা প্রকাশ করে। এই যে বলছে প্রাথমিক সামাজিক বিষয়াদি, অর্থাৎ প্রাইমারি সোশ্যাল গুডস। এই প্রাইমারি সোশ্যাল গুডসগুলো কি কি? রলস তার আলোচনাতে বলেছে, দেখো তারা কিন্তু প্রাইমারি সোশ্যাল গুডসগুলো পাওয়ার জন্যই তারা এই অবস্থানে রয়েছে, এগুলো তারা পেতে ইচ্ছা প্রকাশ করে। প্রাথমিক সামাজিক বিষয়গুলির মধ্যে কি কি? প্রাথমিক সামাজিক বিষয়গুলো কি কি, বা এই প্রাইমারি সোশ্যাল গুডসটা কি? এইগুলো পাওয়ার জন্যই তারা চুক্তি করে। সমাজের মধ্যে চুক্তি কেন করবে তারা? এই প্রাথমিক সামাজিক বিষয়গুলো পাওয়ার জন্যই তারা চুক্তি করবে। অরিজিনাল পজিশনে মানুষ এই রকম অবস্থাতে তারা থাকে। দেখো কি বলছে, উল্লেখযোগ্য হলো অধিকার, স্বাধীনতা সমূহ। অধিকার চাই, স্বাধীনতা চাই, ক্ষমতা চাই, সুযোগ, আয়, সম্পদ, আত্মসম্মানের উপায়। বলছে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে প্রাথমিক সামাজিক বিষয়াদি, বলে প্রাইমারি সোশ্যাল গুডস, যেটাকে বলা হয় প্রাইমারি সোশ্যাল গুডস বা প্রাথমিক সামাজিক বিষয়াদি। এইগুলো পাওয়ার জন্য, অর্থাৎ প্রাথমিক সামাজিক বিষয়াদিগুলো কোনগুলো? এই যে স্বাধীনতা, অধিকার, ক্ষমতা, সুযোগ, আয়, সম্পদ, আত্মসম্মানের উপায়, এগুলো পাওয়ার জন্যই রলস বলছে যে এগুলো পাওয়ার জন্য রলস এই আদি অবস্থানের ব্যক্তিরা চুক্তি করে, তখন তার দ্বারা প্রাথমিক সামাজিক বিষয়সমূহের সর্বাধিক সুযোগ পেতে চায়। তারা সর্বাধিক এই বিষয়গুলো সুযোগ পাওয়ার জন্য তারা কিন্তু কাজ করে। এবার দেখে নেব আমরা আরেকটি অনুমান, সেটা কি? সেটা হচ্ছে ভেইল অফ ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞতার অবগুণ্ঠন। জন রলস এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। দেখো তাদের তো একটা চেতনা ছিল, তাদের একটা যুক্তিবোধ ছিল, একটা স্বার্থ ছিল, কি করতে হবে না করতে হবে সে সম্পর্কে তারা জানে, কিন্তু এই বিচার বুদ্ধিটা কিন্তু সীমিত ছিল, একেবারে পুরোপুরি ছিল না। এই বিচার বুদ্ধির কোনো একটা জায়গা তাদের মধ্যে বলছে সীমিত ছিল। জন রলস বলছে দেখো তারা নিজেদের স্বার্থ বুদ্ধি সম্পন্ন, তারা যুক্তি সম্পন্ন কিন্তু হলেও তারা কিন্তু অজ্ঞতার অবগুণ্ঠন বা ভেইল অফ ইগনোরেন্সের মধ্যে তারা থাকতো, আড়ালে তারা থাকতো। এর কারণে কি হচ্ছে? তাদের দেশ কাল সমাজ সম্পর্কে কোনো সচেতনতা ছিল না। দেশ কাল সমাজ সম্পর্কে তাদের কোনো রকম সচেতনতা কিন্তু ছিল না। নিজেদের শক্তি, বুদ্ধি ও সামর্থ্য সম্পর্কে তাদের কোনো রকম কোনো ধারণা কিন্তু ছিল না। এই জন্য বলছি যে যুক্তি সম্পন্ন ছিল মানুষ, সেই সময় স্বার্থবুদ্ধি সম্পন্ন ছিল, যুক্তিবোধ সম্পন্ন ছিল, কিন্তু কি করতে হবে, কিভাবে করতে হবে, তাদের নিজেদের কি শক্তি রয়েছে, কি করতে পারে,
তাদের বুদ্ধি রয়েছে, সামর্থ্য কতটা, সে সম্পর্কেও কিন্তু কোনো রকম তাদের কোনো জ্ঞান ছিল না। এখানে তোমরা দেখলে তোমরা বুঝতে পারছো। দেখো কি বলছে, বলছে সমাজের নির্দিষ্ট স্থান, শ্রেণীগত অবস্থান, মর্যাদা এগুলো সম্পর্কে তাদের কোনো রকম জ্ঞান কিন্তু ছিল না। তারা এও জানে না যে কি ধরনের অবস্থা পরিস্থিতি থেকে সমাজে অসাম্য, বৈষম্য, বিবাদ, বিসংবাদের সৃষ্টি হয়, কিন্তু তাদেরকে অর্থনীতি ও মনস্তত্ত্ব সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান আছে। তারা কোনো রকম তারা জানতো না, কোনো রকম এই বিষয়গুলো, দেশকাল সমাজ বিষয়ে তারা কোনো রকম তাদের ওয়াকিবহাল নয়, তারা জানতো না, একদম ভেইল অফ ইগনোরেন্সে থাকছে এই আদি অবস্থানের মানুষগুলো। একটা পর্দার আড়ালে যেন থাকছে, তাদের কি করতে হবে, তাদের কতটা ক্ষমতা রয়েছে, তাদের কতটা বুদ্ধি রয়েছে, তার সাথে সাথে সমাজে তার নির্দিষ্ট স্থান কোথায়, শ্রেণীগত অবস্থান কি, মর্যাদা কি, এই সম্পর্কে তাদের কোনো রকম কিন্তু কোনো জ্ঞান ছিল না। এইরকম করে জন রলস ভেইল অফ ইগনোরেন্সের মধ্য দিয়ে কিন্তু একটা অনুমান করছে, বলছে এইরকম যদি অজ্ঞতার আড়ালে থাকে, যদি মানুষগুলো এইরকম পজিশনে থাকে, তাহলেই কিন্তু ন্যায়সঙ্গত একটা সমাজ, ন্যায়সঙ্গত একটা সিদ্ধান্ত এরা নিতে পারবে। কেন নিতে পারবে সেটা একটু পরে আমি কিন্তু তোমাদের আলোচনা করব ধীরে ধীরে। এগুলো আমি আলোচনা করার পরে ন্যায়ের তত্ত্বে আমি ধীরে ধীরে প্রবেশ করব। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড। কি বলছে লক্ষ্য করো, বলছে ন্যায় সম্পর্কে তাদের একটা বোধ তাদের মধ্যে অল্প হলেও তাদের আছে। রাজনৈতিক বিষয়সমূহ, অর্থনৈতিক বিষয়সমূহ তারা একটু হলেও বোঝে। তাদের কল্যাণকে সর্বাধিক করতে চায়, তারা তাদের যে প্রাথমিক সোশ্যাল গুডসগুলো পেতে চায় সেটাকেই তারা সর্বাধিক তারা করতে চায়। এই ব্যাপারে কোনো ব্যক্তিবর্গের মধ্যে কোনো রকম হিংসা দেশ তাদের মধ্যে থাকে না। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে এই অবস্থাতে ভেইল অফ ইগনোরেন্সের মধ্যে আদি অবস্থানের মানুষগুলো একদম পর্দার একটা আড়ালে থাকছে। তাদের নিজস্ব যে বিচার বুদ্ধি যদি থাকে, তাদের নিজস্ব যে শিক্ষা, যে জ্ঞান যদিও থাকে, তারা কিন্তু একটা আড়ালে ছিল। তারা শ্রেণী অবস্থান হোক, তাদের শ্রেণী চেতনা হোক, এগুলো সম্পর্কে তাদের কিন্তু একটা আড়ালে অবস্থান ছিল। এটার জন্য এটাকে বলছে ভেইল অফ ইগনোরেন্স। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু তোমরা শেয়ার করবে। এরপরে আমরা দেখে নেব যে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, ন্যায় নীতি, ন্যায্যতা হিসেবে যে ন্যায় নীতি, সেটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। জন রলস যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটা এবারে গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। জাস্টিস অ্যাজ ফেয়ারনেস অর্থাৎ ন্যায্যতা হিসাবে ন্যায়। তিনি যে ন্যায়ের তত্ত্ব দিয়েছেন, তিনি যে ন্যায়ের কথা বলেছেন, সেটাকে তিনি কি বলতে চাইছেন? ন্যায্যতা, জাস্ট, একটা জাস্ট সোসাইটি গড়ে তুলতে হবে। শুধু সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা নয়, একটা জাস্ট সোসাইটি গড়ে তুলতে হবে। এই জন্য তিনি বিশেষ করে ন্যায়তত্ত্বে বারবার আলোচনা করতে গিয়ে এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে বারবার করে তিনি বলছেন যে ব্যক্তির স্বাধীনতাটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সমতার থেকেও। কেন? সেটা ন্যায়ের দ্বিবিধ নীতি যখন আলোচনা করব, দুটো নীতি যখন আলোচনা করব, তখন আমি বলবো। এখানে কি বলছে? জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। আমরা যে দুটো আলোচনা করলাম, সেই দুটো আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি একটা কনক্লুশনে আসার চেষ্টা করছেন। সমাজ ব্যবস্থাকে একটা সমতা ভিত্তিক, একটা জাস্টিস, একটা জাস্ট সমাজ ব্যবস্থা করে গড়ে তুলতে চাইছেন। সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটা ফেয়ারনেসের উপর ভিত্তি করে গড়ে উঠবে, যেটা একেবারে ফেয়ার হবে আইনটা। যে ন্যায়সঙ্গত সমাজ গড়ে উঠবে সেটা একেবারে ফেয়ার। এই ফেয়ার করে গড়ে তুলতে গেলে, জাস্টিসটাকে যদি ফেয়ার হতে হয়, একেবারেই যাতে ন্যায় সম্মত বিষয় গড়ে তুলতে হয়, ন্যায্যতা যদি গড়ে তুলতে হয়, তাহলে যে বন্টনমূলক যে ব্যবস্থা গড়ে তুলতে হবে, সমাজের যে বন্টনগুলো হবে, অর্থাৎ প্রাইমারি সোশ্যাল গুডসের যে বন্টন হবে, সেটাকে ন্যায্য উপায়ে বা জাস্ট উপায়ে সেটাকে
বন্টন করতে হবে, যেটাকে বলছে ডিস্ট্রিবিউশন জাস্টিস। তাই তো, ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা এখানে উঠে আসছে, যে এই জাস্টিসটা, এই ডিস্ট্রিবিউশনটা, এই বন্টনটা কেমন হবে? বন্টনটা একেবারে ফেয়ার হবে। এই জন্য তিনি বারবার করে বলছেন জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। তিনি এর আগে যে কথাগুলো বলেছেন, ভেইল অফ ইগনোরেন্সের কথা বা অরিজিনাল পজিশনের কথা বলেছেন, বলছি এই যে দুটো যে নীতির কথা তিনি আলোচনা করেছেন, যেটা কল্পনা করেছেন, যে যার মধ্য দিয়ে তিনি চুক্তিবাদী তত্ত্বের কথা তিনি স্বীকার করেছেন, বলছে এর মধ্য থেকেই মানুষ, এর মধ্য থেকেই কিন্তু ন্যায়ের পথকে বেছে নেবে, আর সেটা হবে জাস্ট এবং যেটা হবে ফেয়ারনেস। কিভাবে হচ্ছে একটু লক্ষ্য করে দেখো। তোমাকে একটা কেক কাটতে দেওয়া হলো, বলা হলো কেকগুলো তুমি যেমন খুশি কাটো, তুমি সবার লাস্টে তুমি পাবে এবং সবাই সেটাকে যে যেখান থেকে যে টুকরোটা খুশি সেটা তুলে নেবে। তাহলে তুমি এখানে কি করবে? তুমি চাইবে যে কেকটাকে এমনভাবে আমি কাটবো যাতে কিনা কেকটা সমান ভাগে ভাগ হয়। জন রলস বলছে যে এই কেকটা আমি কেমনভাবে কাটলাম, এটা কোন নীতির দ্বারা প্রভাবিত হয়ে কাটলাম? ওই যে আমি অরিজিনাল পজিশনের কথা বলেছিলাম, ভেইল অফ ইগনোরেন্সের কথা বলেছিলাম, যেটা আমি ধরে নিয়েছিলাম, তার ফলশ্রুতি হচ্ছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। কেন না, আমি যে আদি অবস্থানে ছিলাম সেখানে আমার জ্ঞান বুদ্ধি সব কিছুই আমার ছিল, অরিজিনাল পজিশনে আমার জ্ঞান বুদ্ধি যুক্তি সব কিছুই ছিল, কিন্তু ভেইল অফ ইগনোরেন্সের মধ্যে থাকায় আমার কিন্তু পরিপূর্ণ সেই বিষয়টা ছিল না। তার মধ্যে কিছুটা হলেও আমি জানতাম না আমাকে কি করতে হচ্ছে, কি করতে হবে, বা আমি সব কিছু সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না, আমার শ্রেণী সচেতন সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। অর্থাৎ আমি কোথাও না কোথাও একটা ভেইল অফ ইগনোরেন্সের একটা পর্দার আড়ালে আমি ছিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, যখন তুমি জানো যে কেকটা কিভাবে কাটতে হবে, আমার সেই সম্পর্কে জ্ঞান আছে, আমার সেই সম্পর্কে বুদ্ধি আছে, এটা হচ্ছে অরিজিনাল পজিশন, কিন্তু তুমি জানো না যে ওই কোন কেকটা কে নিতে পারে, তাহলে তুমি কিন্তু চাইবে না যে একটা কেক বড় করে কাটি, একটা কেক ছোট করে কাটি, ওই বড় কেকটা যে আমারই আসবে সেটা কিন্তু নয়। মানুষ স্বার্থ দ্বারা পরিচালিত হয়, কিন্তু এখানে আমি চেষ্টা করব কি সমান করে কেকটা কাটার। অর্থাৎ আমি কিন্তু এমন একটা অন্ধকারে থাকছি, আমি জানি না ওই কেকটা কোন টুকরোটা কে পাবে, আমি এই যে জানি না, অর্থাৎ অজ্ঞতার যে অবগুণ্ঠন, ভেইল অফ ইগনোরেন্সের মধ্যে আমি থাকছি, অর্থাৎ আমি জানছি না যে কেকটা কিভাবে কে পেতে পারে। তার জন্য আমি চেষ্টা করছি সমানভাবে কাটার। অর্থাৎ এখানেই গড়ে উঠছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। সমাজে যে ন্যায় বা যেটা গঠিত হবে সেটাই হচ্ছে ন্যায্য। যেটা ন্যায্য সেটাকেই তিনি ন্যায় বলছে। ন্যায্য কোনটা? ন্যায্য কি সেটা যেটা সবাই সমানভাবে অধিকার পাবে? সেটাকে কি ন্যায্য বলছে রলস? বলছে না, সেটা ন্যায্য নয়। সকলে সমান অধিকার পেল তার মানে সেটা ন্যায্য নয়। সমান অধিকার পেয়ে যাওয়া মানেই ন্যায্য নয়। যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, তাদের যদি প্রয়োজনে সমাজে এগিয়ে আনার জন্য বেশি সুযোগ সুবিধা দিতে হয়, তাতেও দিতে হবে সরকারকে, তাতেও দিতে হবে রাষ্ট্র ব্যবস্থাকে, তার বিষয় তার দেখতে হবে। কিন্তু এটা বলতে গিয়ে তিনি মূলত তার এই ন্যায়ের জাস্ট কথাটা বলছেন, ন্যায্যের কথাটা বলছেন, বলছে যেটা ন্যায্য সেটাই হচ্ছে ন্যায়। ফেয়ারনেসটাকে গড়ে তুলতে হবে বিশেষ করে, এই জন্য বলছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। চলো ন্যায়ের দ্বিবিধ তত্ত্বটা একটু দেখে নেওয়া যাক, তাহলে ন্যায় তত্ত্ব সম্পর্কে এই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে।
দেখো, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্য থেকে দুটো নীতি তিনি দিচ্ছেন, দুটো প্রিন্সিপাল তিনি দিচ্ছেন। প্রথম প্রিন্সিপালে একটাই নীতির কথা বলছেন এবং দ্বিতীয় প্রিন্সিপালে তিনি দুটো নীতির কথা তিনি বলছেন। জন রলস একেবারে মৌলিক নীতিগুলোর কথা কি বলছেন? তিনি বলছেন যে মৌলিক যে সমস্ত নীতিগুলি সেগুলো সকলকে সমান পেতে হবে। সে ধনী গরিব নির্বিশেষে সে সবাই সমানভাবে সেটা পাবে। যেগুলো মৌলিক যে নীতিগুলো, যে মৌলিক যে অধিকারগুলো, যেমন দেখো এখানে তোমাদের বলছে যে আমরা প্রথম যে রলসের যে নীতিটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে রলসের যে নীতি, সেখানে বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারো। বলছে অন্যান্য সকল ব্যক্তির ব্যাপক মৌলিক স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রত্যেক ব্যক্তির সমতুল্য মৌল স্বাধীনতার সমানাধিকার থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে কি বলছে? বলছে যে প্রথম নীতি অনুযায়ী অন্যান্য সকল ব্যক্তির ব্যাপক মৌলিক স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রত্যেক ব্যক্তির সমতুল্য মৌলিক স্বাধীনতার সমানাধিকার থাকবে। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে জন রলস যে মৌল স্বাধীনতার কথা বলছে, সেই মৌল স্বাধীনতাগুলো কি কি বলছে? দেখো, এই মৌল স্বাধীনতাগুলো হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতার কথা বলছে যে মৌল স্বাধীনতাগুলো, ভোটাধিকার, সরকারি পদে নিযুক্ত হওয়ার অধিকার, সরকারি পদে নিযুক্ত হওয়ার অধিকার, বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা এবং সমবেত হওয়ার অধিকার, বিবেকের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, স্বৈরাচারী গ্রেপ্তার ও আটকের হাত থেকে মুক্তির অধিকার। এই যে কথাটা, অর্থাৎ আইনের যে শাসন, বলছে এগুলো হচ্ছে প্রত্যেকের, সে ধনী গরিব নির্ধন যা কিছুই হোক না কেন, প্রতিটা মানুষের এই সম্পর্কে সমাজে প্রত্যেকের সমান অধিকার থাকবে। প্রত্যেকেই রাজনীতির ক্ষেত্রে সমান অধিকার থাকতে পারে, ভোটাধিকারের ক্ষেত্রে সমান অধিকার থাকতে পারে, প্রত্যেকেরই সমান অধিকার থাকবে স্বাধীনতা পাওয়ার, সমানাধিকার পাওয়ার, প্রত্যেকেরই ভোটাধিকার, সরকারি পদে নিযুক্ত হওয়ার অধিকার। এটা আমি কারোর কাছ থেকে কম বেশি এটা করতে পারি না, এটার অধিকার আমি ছিনিয়ে নিতে পারি না। এটা সমাজের সকল স্তরের মানুষের জন্য সমানভাবে বন্টন হবে। এখানে এই জন্য বলছে, এই ক্ষেত্রে রলসের মতের মধ্যে একদিকে রুশোর সাধারণ মঙ্গলের ধারণা এবং কান্টের ব্যক্তি স্বাতন্ত্র্যের যে ধারণা, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায় সকল মানুষের জন্য। এই জায়গাটা কিন্তু এই দুজনের ক্ষেত্রে এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে আমাদের জন রলসের ধারণা। এবার চলো দ্বিতীয় নীতিতে কি বলার চেষ্টা করছে। এইবার আসল বিষয় হচ্ছে দ্বিতীয় নীতির ক্ষেত্রে। দ্বিতীয় নীতির দুটো পার্ট, একটা হচ্ছে সমতার নীতি আর একটা হচ্ছে পার্থক্যের নীতি বলে পরিচিত। চলো দেখা যাক এখানে কি বলছে। প্রথম যে নীতিটি হচ্ছে প্রভেদের নীতি বা ডিফারেন্স প্রিন্সিপাল, যেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ, সব জায়গাতে পড়ে এই দুটো প্রিন্সিপাল, ডিফারেন্স প্রিন্সিপাল। প্রথম ভাগে একেবারে যেটা বলছে, দেখো প্রথম ভাগে বলছে সামাজিক আর্থিক অসাম্যকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তা প্রত্যেকের সুবিধার্থে কাজ করে থাকে। আমি বলছি না, এখানে কিন্তু বলছে প্রথম ভাগে কি বলছে, সামাজিক আর্থিক অসাম্যকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তা প্রত্যেকের সুবিধার্থে কাজ করে এবং বিশেষভাবে অনগ্রসর মানুষের সাহায্যে লাগে। এই কথাটা ইংলিশেও লেখা আছে, পড়ে নিও। এই কথাটা কিন্তু বলছে, অর্থাৎ ডিফারেন্স প্রিন্সিপালের কথা বলছে, ডিফারেন্সের কথা বলছে। অর্থাৎ সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, বিশেষ করে সামাজিক শ্রেণীগত অবস্থান থেকে যারা মূলত পিছিয়ে আছে, যারা পিছিয়ে থাকা শ্রেণী, তাদেরকে প্রয়োজনে বেশি সুযোগ সুবিধা দেওয়া হোক এবং যারা এগিয়ে আছে তাদেরকে কম সুযোগ সুবিধা দেওয়া হোক। অর্থাৎ এখানে যে প্রিন্সিপালের কথা বলছে, ডিফারেন্স করা হচ্ছে। তোমরা বলবে কেন একজনকে কম দেওয়া হবে, একজনকে বেশি দেওয়া হবে? রলস বলছে এটাই হচ্ছে ন্যায্য। এটা ন্যায্য নয় যে সবাইকে সমান দিয়ে দিলে এটাই ন্যায্য হলো, তা নয়। কারণ সমাজে যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া শ্রেণী হতে পারে, পিছিয়ে পড়া মানুষ হতে পারে, তাদের জন্য আলাদা একটা সুযোগ সুবিধা, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলে তারা সমাজের অগ্রগতি ঘটতে পারে, তারা সমাজের উপরে উঠে আসতে পারে ধীরে ধীরে করে, তারা নিজেদেরকে আরও অগ্রগতি ঘটাতে পারে, সমাজে তাদেরও একটা স্থান গড়ে উঠতে পারে। তাহলেই সমাজে প্রকৃতপক্ষে ন্যায়টা গড়ে তোলা সম্ভব। সেটাই প্রকৃতপক্ষে ন্যায্য হবে, ন্যায্য বিচার হবে। যে পিছিয়ে আছে তাকে একটু
এগিয়ে আনার জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হোক, আর যে এগিয়ে আছে তাকে না দিলেও কম দিলেও হবে। এই যে পার্থক্য করা হচ্ছে, কাউকে বেশি দেওয়া হচ্ছে, কাউকে কম দেওয়া হচ্ছে সুযোগের ক্ষেত্রে, বিশেষ করে যারা সামাজিক দিক থেকে বৈষম্যের শিকার তাদের জন্য এই নীতিটা বলছে। এটা আমরা যদি ডিফারেন্স করি তাহলে সমাজে ন্যায্য প্রতিষ্ঠিত হবে। এই নীতিটিকে তিনি বিশেষ করে এখানে খুব গুরুত্বপূর্ণ, দেখো রলস এই নীতিটিকে বলছেন ম্যাক্সিমিন প্রিন্সিপাল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরে পরীক্ষাতে। হোয়াট ইজ ম্যাক্সিমিন প্রিন্সিপাল? ম্যাক্সিমিন প্রিন্সিপাল বলতে কি বোঝায়? বলছে যারা সবচেয়ে পিছিয়ে আছে তাদের জন্য সর্বাধিক সুবিধা দেওয়ার নীতি। অর্থাৎ যারা পিছিয়ে আছে তাদেরকে সর্বাধিক সুবিধা দাও, ম্যাক্সিমিন, সর্বাধিক সুবিধা দাও। যারা একেবারে পিছিয়ে আছে তাদেরকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়ার নীতিকেই বলছে ম্যাক্সিমিন নীতি। আরেকটি দ্বিতীয় প্রিন্সিপালে যে কথাটা তিনি বলছেন, একদম ইংলিশটাও রয়েছে, বলছে সামাজিক আর্থিক অসাম্যের ব্যবস্থাপনা এমন হবে যাতে ন্যায়সম্মত সমান সুযোগের অবস্থায় পদ ও কর্মদপ্তর সকলের কাছে উন্মুক্ত থাকে। পদ এবং কর্মদপ্তর সকলের কাছে উন্মুক্ত থাকে। সেটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক যে কথাটা বলছে ইনইকুয়ালিটিস আর টু বি অ্যারেঞ্জ আন্ডার কন্ডিশন অফ ফেয়ার ইকুয়ালিটি অফ অপরচুনিটি। প্রত্যেকের কাছে পদ এবং কর্মদপ্তর যেগুলো রয়েছে প্রত্যেকের কাছে যাতে উন্মুক্ত থাকতে পারে। এটা হচ্ছে সেকেন্ড যে নীতি বা দ্বিতীয় নীতির ক্ষেত্রে দ্বিতীয় পার্টটা বলছে। এর অর্থ কি? এর অর্থ বলছে দেখো, আয় ও শ্রেণী নির্বিশেষে যাদের একই ধরনের সামর্থ্য দক্ষতা ও গুণ আছে তাদের জীবনযাত্রা বিকাশের সুযোগ এই ধরনের হওয়াটাই হচ্ছে ন্যায়সঙ্গত। অর্থাৎ এখানে বারবার করে বলছে দেখো, আয় ও শ্রেণী নির্বিশেষে যাদের একই ধরনের সামর্থ্য রয়েছে, যাদের একই ধরনের দক্ষতা রয়েছে, গুণ আছে, তাদের জীবনযাত্রা বিকাশের সুযোগ একই ধরনের হওয়াটাই ন্যায়সঙ্গত। আমার যে যোগ্যতা আছে, আমার হয়তো যোগ্যতা আছে, তুমি মনে করতে পারো যে আমার যে যোগ্যতা আছে বা অন্যের যে যোগ্যতা নেই বা আরও একজনের যে যোগ্যতা আছে, তার সেই যোগ্যতা অনুসারে তার বিষয়টাকে দেখা বা যোগ্যতা অনুসারে কর্মস্থানটা পাওয়া, পদ পাওয়া, এটাই হচ্ছে ন্যায্য। তুমি যে যোগ্যতায় অবস্থান করছো সেই যোগ্যতা অনুসারে তুমি যদি সেই যোগ্যতায় অধিষ্ঠিত হও, সেই যোগ্যতা অনুসারে কাজ পাও, পদ পাও, তাহলে সেটাই ন্যায় বলে বিবেচিত হবে। এটাই হচ্ছে ন্যায়ের দ্বিবিধ নীতি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ন্যায় তত্ত্ব এখনও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমাদের আরও ডিটেল ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবে, লাইক করো ভিডিওটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে।